আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? শরীরটা খুব খারাপ আমার, খুব ঠান্ডা, মানে হুঁশ পাচ্ছি না। এক মিনিট, হ্যাঁ। ওকে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে 7টা থেকে আজান হচ্ছে বিভিন্ন জায়গায়। ওকে, বিষয়টা হলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান আসলে কি। সাম্প্রতিক সাধারণ জ্ঞান অনেক সময় আসলে মনে হয় যে এখন যা ঘটবে তা, আবার অনেক সময় মনে হবে যে আসলে এটা অনেক পুরনো, অর্থাৎ পুরনো বিষয়গুলো কিন্তু সাম্প্রতিক থাকে। যেমন একটা কোশ্চেন যদি দেখেন, 2019 সালে ইউনেস্কো এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয়, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, মানে যেটা হলো যে যুব সমাজ উন্নয়নে বা সমাজ কল্যাণে একটা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। সে 19 সালের প্রশ্নটি কিন্তু 2021 সালের অক্টোবরে অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় চলে আসে।
সো বিষয়টা হলো যে মানে একটা প্রেক্ষাপট যখন থাকে, সে প্রেক্ষাপটের আলোকে প্রশ্নগুলো হয়ে থাকে। এখন দেখেন, আমি গতবারের মানে শুধু গত বছরের অর্থাৎ 2021 সালে অনুষ্ঠিত কয়েকটা পরীক্ষার, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা, তাদের সাধারণ জ্ঞান একটু দেখি যে সাম্প্রতিক কি কি আসছিল। সম্প্রতি যদি দেখা যায় তাহলে দেখেন একটা প্রশ্ন আসছে ডিউ খাওয়ানিতে, কয়েকটা প্রশ্ন দেখি। দেন একটা প্রশ্ন আসে যে অকাজ এর অন্তর্ভুক্ত নয় কোন দেশ? এর অন্তর্ভুক্ত নয় কোন দেশ, এই প্রশ্নটা আসছে। অকাজ মানে অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম আর ইউএসএ। এতে হলো অস্ট্রেলিয়া, ইউকে তে হলো ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য ইউকে, আর ইউএস মানে ইউএসএ। এই তিনটি দেশ অন্তর্ভুক্ত। এই তিনটি দেশ ছাড়া যেটা নয়, ওখানে উত্তর ছিল জাপান। কোন দেশ নয়? জাপান হতে পারে, বাংলাদেশ হতে পারে, অর্থাৎ অকাজভুক্ত দেশ ছাড়া অন্য সবগুলো। তারপরে মেসেজটা কি? মেসেজটা হলো কোনো সংস্থা প্রতিষ্ঠিত হলে সেটা পরীক্ষা আসবে, এবং যে সংস্থাটা খুব আলোচিত থাকবে সেটা কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে আপনি যদি দেখেন এখন আলোচিত সংস্থা কি, বুদ্ধিমান প্রার্থী যারা বা বিদ্যমান মানে পরীক্ষার্থী যে, সে কিন্তু এখান থেকে কয়েকটা বিষয় তুলে নেবে। একটা হলো যেমন সিকো কি, এটা পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ সিকো কিন্তু খুব আলোচিত এবং খুব রিসেন্ট। তারপরে হতে পারে আপনার আরসিইপি, এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই। এবং এটা কিন্তু 2020 সালে হয়েছে। আরসিইপি হলো রিজিওনাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। রিজিওনাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। অকাস পরীক্ষা আসছে। এই অকাস একটা মানে সামরিক চুক্তি। অকাশ হলো একটা সামরিক চুক্তি, আর রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এটা হলো একটা বাণিজ্য চুক্তি। এবং এই চুক্তিটা হলো মুক্ত বাণিজ্য চুক্তি বলা হয়। মুক্ত বাণিজ্য চুক্তি। এখন দেখেন আরসিইপি, এটা 2020 সালে প্রতিষ্ঠিত। এর সদস্য হলো 15টি। তার মানে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। গত বছর অকাশ গঠনের কথা হয়েছিল অগস্ট মাসে, পরীক্ষা অক্টোবরে অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি খাওয়ানিটির প্রশ্নে এটা চলে আসে। তার মানে রিসেন্ট প্রশ্ন আপনি দেখবেন বর্তমানে সাম্প্রতিক কোনো সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা পরীক্ষা আসবে, না হয়ে থাকলে খুব রিসেন্টলি যে সংস্থাটা খুব আলোচিত বা যে সংস্থাটা গঠিত হয়েছে সেটা সম্পর্কে পরীক্ষায় আসতে পারে। যেমন সিকো, এটা গঠন হয়েছে অনেক আগে, এটা কিন্তু বর্তমানে আলোচিত। যে সিকো কিন্তু আজকের না, 1997-এর। কিন্তু এটা কিন্তু সিকো প্রতিষ্ঠা হয়েছে 2018 সালে। সিকো প্রতিষ্ঠা 2018-19 সালে। 18 সালে আলোচনা, 19 সালে গঠন। সিকো সাউথ ইস্ট এশিয়ান, কিন্তু এটা এখনো আলোচনায়। সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন ফাউন্ডেশন, এবং এর মধ্যে 5টি মুসলিম দেশ সদস্য। ইন্টারেস্টিং বিষয় হলো এর সদস্য হলো 5টি মুসলিম দেশ। সবচেয়ে মজার বিষয় হলো যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশ কিন্তু এর সদস্য। 5টি মুসলিম দেশ কে? মুসলিম দেশটা হলো বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে। দক্ষিণ এশিয়ার মধ্যে একটা দেশ আছে, আর একটা মালদ্বীপ। এরপরে আছে একটা ইন্দোনেশিয়া আর একটা মালয়েশিয়া। মালয়েশিয়া আর একটা হলো ব্রুনাই।
এই 5টা দেশ হলো সদস্য সিকো সদস্য হলো 5টি। এখন দেখেন অকাসের অন্তর্ভুক্ত নয় কোন দেশ পরীক্ষা আসছে, বিকজ এটা 2021 সালে প্রতিষ্ঠা হয়েছে। এখন আপনি দেখেন 2021-22 সালে আর কোনো সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। প্রতিষ্ঠা যেহেতু হয় নাই, কিন্তু আলোচিত 2টা বিষয় আছে। আমি প্রথমেই বলেছিলাম যেহেতু যেহেতু সার্ক এবং বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে একটা পুরস্কার চালুর সমাজ কল্যাণে, সেটা বিশেষ সিদ্ধান্ত হয়েছিল 2019 সালে। পরীক্ষায় কিন্তু আসলে 2021 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিজের ভর্তি পরীক্ষায়। সো এখানে আগের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর এখন একটা বিষয় হয়ে গেছে, রিসেন্টটা এমন হয়ে গেছে যে কোভিডের কারণে 1 বছরের পরীক্ষা আর 1 বছর হচ্ছে, এই জন্য কিন্তু রিসেন্টের ব্যাপ্তিটা বেড়ে গেছে। রিসেন্ট সাধারণ জ্ঞান এখন শুধুমাত্র যে 1-2 মাসে সাধারণ জ্ঞান তা না, 1-2 বছরের সাধারণ জ্ঞান, এটাই এখন রিসেন্ট জিকে। আপনি দেখেন খনিজ ভর্তি পরীক্ষায় গত বছর একটা প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা প্রশ্ন আসছে যে 2019 সালের অস্কার 20 সালের অস্কার পেয়েছে কোন সিনেমা। পরীক্ষা হয়েছে কিন্তু অক্টোবরে। 2021 সালের অস্কার কিন্তু 21 সালে ঘোষণা করা হয়ে গেছে। পরীক্ষা কিন্তু 20 সালের অস্কার আসছে, 21 সালেটা কিন্তু আসে নাই। নোম্যাডল্যান্ড যেটা কিন্তু আসে না, আসছে কিন্তু প্যারাসাইট। বিষয়টা হলো যে এখানে কিন্তু তারা ইচ্ছা করলে 21টা দিতে পারতো, কারণ 21-এর তথ্যটা মাঠে একেবারে রিসেন্ট, কিন্তু তারা কিন্তু পিছনে চলে গেছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে শুধু সাধারণ জ্ঞান যারা আমরা 22 সালে পরীক্ষা দিব, তাদের শুধু 22 সালের তথ্য জানলে হবে না, তাদেরকে কিন্তু 21 সালের তথ্যও ফিরে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে 2020 সালও পড়তে হবে, কিছু কিছু ক্ষেত্রে 2020 সালও পড়তে হবে, এমনকি 2019 সালও পড়া লাগতে পারে। সো বিষয়টা হলো যে এখানে সিকো প্রতিষ্ঠা 2018-19 সালে, কিন্তু সিকোটার কিন্তু এখন আলোচনায়। আবার দেখেন সাসেক নামে একটা সংস্থা আছে, যারা আপনারা নতুন বেসিক কোশ্চেন বই পড়ছেন, তার মধ্যে কিন্তু সাসেক না মানে একবারে কাভার ফটোতে সাসেক দেয়া আছে। এটা আমি কাভার ফটোতে রাখছি। সাসেক গঠিত হয়েছে কিন্তু 1997-এ সাউথ এশিয়ান সাব রিজনাল ইকোনমিক কোঅপারেশন। কিন্তু সাসেকের অধীনে বাংলাদেশের যোগাযোগ কাঠামোতে ব্যাপক একটা পরিবর্তন আসছে। সাসেক হলো কানেক্টিভিটির জন্য, সাব রিজনাল কানেক্টিভিটি। সাসেকটা একটু লিখে নেন, সাউথ এশিয়ান সাব রিজনাল ইকোনমিক কোঅপারেশন। এই সাসেক কিন্তু এটা কানেক্টিভিটির জন্য, এটা হলো সাব রিজনাল ইকোনমিক কোঅপারেশন। এটা কিন্তু বেসিক্যালি কানেক্টিভিটি, এর কাজ হলো যোগাযোগ ক্ষেত্রটা বাড়াবে, এবং বাংলাদেশের যোগাযোগ কাঠামোতে সাসেক ব্যাপক ভূমিকা রাখছে। বিশেষ করে ঢাকা আশুলিয়ার যে 24 কিলোমিটার ঢাকা আশুলিয়া 24 কিলোমিটারের যে এক্সপ্রেসওয়ে হবে, সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু অবদান সাসেকের। আজকে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা ওই অঞ্চলে যে মহাদেশীয় ইন্টারনেট মহাসড়ক নামে একটা সড়ক হবে, সেই মহাসড়কটা কিন্তু এটা কিন্তু কানেক্টিভিটিটার কাজ করতেছে কিন্তু সাসেক। সো এখানে কিন্তু এটা মনে রাখবেন না যে আগে প্রতিষ্ঠা হয়েছে বলছে আসছে, তার মানে এখন আসবে না। আপনি দেখেন ইউক্রেনের সংকট আপনার রেগুলার পত্রিকা আসে। যারা খুব চালাক পরীক্ষার্থী, তারা কিন্তু ইউক্রেনের কনসেপ্টটা কিন্তু ভালো করে পড়বে। বিশেষ করে হলো যে ন্যাটোর দক্ষিণ পূর্ব এশিয়ার যে রেসপন্স রিস্ক ম্যানেজমেন্ট অর্গানটা আছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে রেসপন্স ম্যানেজমেন্ট টিমটা যেটা আছে, সেই রেসপন্স ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু ন্যাটোর সদস্যগুলো তারা কিন্তু ইউক্রেনের দিকে তাকিয়ে আছে। কারণ ইউক্রেন এবং রাশিয়া সীমান্তে কিন্তু রাশিয়া 1 লক্ষ সেনা মোতায়েন করেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র কিন্তু পূর্ব ইউরোপে তার সেনা সংখ্যা বাড়িয়েছে, এবং ইউক্রেনকে সহযোগিতা করার জন্য 8,500 সেনা তারা প্রস্তুত রেখেছে। এখানে কারণটা কি? কারণটা বেসিক্যালি হলো ন্যাটো এই সংস্থাটা সম্প্রসারণ। ন্যাটো বেসিক্যালি হলো আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের বা পশ্চিম ইউরোপের, কিন্তু ন্যাটো সদস্য এটা ইউক্রেন হতে চায়। ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয় তাহলে রাশিয়ার বিরুদ্ধে চলে যাবে। অর্থাৎ এই কনসেপ্টটা অনেকের কাছে একটু মাথার উপর দিয়ে যাবে, আমি একটু পরে ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। বেসিক্যালি হলো যে এই রকমের ঘটনাগুলো আমি এটা বোঝাতে চাচ্ছি
যে সাম্প্রতিক ঘটনা বলতে সাম্প্রতিক মানে এই বছর ঘটবে তা না, সাম্প্রতিক ঘটনা মানে একটা ঘটনা হুট করে ঘটে গেছে পরীক্ষা চলে আসছে তা না। এখানে সাম্প্রতিক ঘটনা হলো এমন একটা ঘটনা যে ঘটনাটা একটা মানে এমন একটা ঘটনা যেটার প্রেক্ষাপটটা পরীক্ষা যেদিন দিবেন সেদিনও থাকবে, পরীক্ষার 2 মাস আগেও থাকতে পারে, 1 বছর আগেও থাকতে পারে, পরীক্ষা শেষ হওয়ার পরেও প্রেক্ষাপটটা জেগে থাকে। এই রকমের একটা প্রেক্ষাপট, অর্থাৎ সবসময় এটা মানে ঘটনাটা পুরো একটা বছরব্যাপী আলোচনা থাকে, একটা বিশাল সময়ব্যাপী আলোচনা থাকে, এবং এটা নিয়ে টকশো হয়, আলোচনা হয়, সম্পাদকীয় হয়, পত্রিকায় লেখা হয়, চার দোকানে আলোচনা হয়, বিভিন্ন খবরে দেখানো হয়। এটা কিন্তু সাম্প্রতিক। সাম্প্রতিক শুধুমাত্র হুট করে কিছু একটা হবে সেটা কিন্তু সাম্প্রতিক না। কিছু কিছু বিষয় আছে যে হুট করে ঘটবে, সেগুলো আসবে, এগুলো খুব কম ঘটনা। যেমন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, যেমন 21শে পদক পুরস্কার, স্বাধীনতা পদক পুরস্কার, নোবেল পুরস্কার, এটা যখন ঘটে 1 সপ্তাহের মধ্যেই ওইটা ইম্পর্ট্যান্ট থাকে এবং এটা সারা বছরই এর একটা প্রভাব থাকে। সো এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি ক্লাসে ভাই, হ্যালো ভাই, আমি ক্লাসে, প্লিজ আমি ক্লাসে অনলাইন ক্লাসে। ওকে, কি অবস্থা, ভালো আছেন? অনেক কমেন্ট, আমি কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, আমি তাহলে পড়াশোনা চলে যাই। হ্যাঁ, 814 জন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন ক্লাসে চলে যাই তাহলে খুব ডিপলি। সো বিষয় হলো যে সংস্থাগুলোর মধ্যে প্রশ্ন আসছে, কয়েকটা প্রশ্ন আমরা দেখি, বিগত কোশ্চেন কয়েকটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি পড়া উচিত। আমি জাস্ট একটা আউটলাইন দেবো আজকে এবং কিছু ইনফরমেশন লেখাবো এবং খুব দ্রুত লিখতে হবে। এবং আমি যেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলবো সেগুলো কিন্তু লিখে রাখতে হবে। যেমন সাসেক, সিকো, তারপরে হলো আপনার আরসিপি বললাম, এগুলো কিন্তু আপনার বাসায় পড়তে হবে। গত বছর প্রশ্ন আসছে, দেখুন আর একটা প্রশ্ন আসে, দেখেন পরীক্ষা একটা প্রশ্ন আসে যে 2021-22 বাজেটে বরাদ্দ। এই বিষয়টা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য বলতেছি। অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবেন, জোর সংখ্যায় কিন্তু বাজেট আসে ম্যাক্সিমাম। অর্থাৎ গত বছর 20-21 ভর্তি পরীক্ষাটা হয়েছে 2021 সালে। 20-21 ভর্তি পরীক্ষাটা হয় 21 সালে, এই জন্য 21-22 বাজেটটা আসছে, কিন্তু পরীক্ষাটা 20-21-এর। আপনি দেখবেন 2018-19-এ এখানে বাজেট থেকে প্রশ্ন আসছে। আপনি দেখবেন 2014-15-তে এখান থেকে বাজেট থেকে প্রশ্ন আসছে। সাধারণত জোর সংখ্যায় বাজেট থেকে প্রশ্ন হয়। বাজেট এই জন্য আমি আপনাদেরকে এটা বলতে পারি, ইনশাল্লাহ 2021-22 ভর্তি পরীক্ষা যারা দিবে তাদের পরীক্ষাটা কিন্তু 2022 সালে হবে। এবং 21-22 ভর্তি পরীক্ষার্থীদের জন্য এবছর বাজেট কিন্তু গুরুত্বপূর্ণ না, কিন্তু বাজেট গুরুত্বপূর্ণ। যেমন দেখেন বিসিএস এর জন্য বাজেট, দেখেন বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য বাজেট কিন্তু 2021-22টা গুরুত্বপূর্ণ। 21-22 বাজেটটা গুরুত্বপূর্ণ তাদের জন্য, কিন্তু যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের কিন্তু বাজেট 21-22 গুরুত্বপূর্ণ না, এবং তাদের আশা করা যায় যে বাজেটের মাসেই হয়তো পরীক্ষা হবে। সো তাদের জন্য বাজেট কিন্তু গুরুত্ব কম। অর্থাৎ অ্যাডমিশন টেস্টে বাজেটের গুরুত্ব কম, কিন্তু বিসিএস বা আদার্স পরীক্ষায় 21-22 বাজেট গুরুত্বপূর্ণ। জোর সংখ্যা সাধারণত বাজেট আসে, বিজোড় সংখ্যা সাধারণত আসে না। আমার চোখে খুব কম দেখছি, যে খুবই কম যে বিজোড় সংখ্যায় বাজেট আসছে ভর্তি পরীক্ষায়। দেখেন একটা প্রশ্ন আসছে যে 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে? কমনওয়েলথ গেমস কোথায় হবে? 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় হবে? এই প্রশ্নটার উত্তর ছিল বার্মিংহাম। আপনি দেখবেন আগাম বার্তা বলে একটা কথা আছে, আগাম বার্তা। এই আগাম বার্তা তথ্য থেকে সবসময় একটা বা দুইটা প্রশ্ন পরীক্ষায় থাকে। আগাম বার্তা থেকে একটা দুইটা প্রশ্ন সবসময় যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। এখন আপনি দেখেন যে খুব বুঝতে পারবে যে 2022 সালের
22 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 22 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে কিন্তু অস্ট্রেলিয়ায় হবে, এবং ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু সরাসরি খেলবে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু সরাসরি খেলবে, তাহলে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে। আপনি দেখেন 2022 সালের ফুটবল বিশ্বকাপ, মানে 22 সালের বিশ্বকাপ ফুটবলটা কিন্তু 22তম। এটা মনে রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 22তম ফুটবল বিশ্বকাপ এটা কিন্তু কাতারে হবে। ফুটবল বিশ্বকাপ হবে কাতারে, বিশ্বকাপ কাতারে হবে। ঠিক তেমনি 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ 23তম বিশ্বকাপ ফুটবল কিন্তু হবে আপনার উত্তর আমেরিকায় বলতে বোঝানো হচ্ছে যে এখানে ইউএসএ মেক্সিকো এখানে হবে 2026 সালের বিশ্বকাপ ফুটবল। এখন আপনাকে দেখতে হবে যে 2030 সালে বিশ্বকাপ কোথায় হবে। এই 30 সালের 24তম বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ এটা কিন্তু দক্ষিণ আমেরিকা আয়োজন করতে পারে, এবং এর সম্ভাবনা হলো দক্ষিণ আমেরিকা আয়োজন করবে। তারা কিন্তু একটা প্রস্তাবনা দিয়েছে যে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে এই 3টা দেশের মধ্যে পাবে। এখন পর্যন্ত তাদের এটা কিন্তু কনফার্ম হয় নাই। কনফার্ম হলে তখন বোঝা যাবে যে কোথায় হবে। ক্লিয়ার? তাহলে ইউএসএ, মেক্সিকো এবং উত্তর আমেরিকা হবে, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা, এই 3টা জায়গা হবে। কিন্তু প্রশ্ন যেটা হতে পারে আমাদের জন্য, যদি বলেন ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা খেলাধুলার ক্ষেত্রে মানে পরবর্তী যেটা মানে আগাম বার্তায়, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 2031 সালের বিশ্বকাপ ক্রিকেট, এই বিশ্বকাপ ক্রিকেটটা হবে ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই দুই দেশে হবে 2031 সালের বিশ্বকাপ ক্রিকেট। ভারতে কিন্তু আরেকটা 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট কিন্তু এটা হবে কিন্তু শুধু ভারতে। 23 সালের বিশ্বকাপটা হবে শুধু ভারতে, আর 31 সালের বিশ্বকাপ ক্রিকেট হবে ইন্ডিয়া এবং বাংলাদেশে। এখানে আগাম বার্তা বলতে শুধু খেলা হবে এমন না, যে কোনো ক্ষেত্রেই আগাম বার্তা পরীক্ষায় থাকতে পারে। যে কোনো ক্ষেত্রে যে এত সালে ঘটনা কোথায় হবে, সাধারণত বিশেষ করে খেলাধুলা আসে। আপনি যদি একটা ছন্দ দেখেন যে 2004 সালের পরীক্ষায় কিন্তু 2012 সালের অলিম্পিক কোথায় হবে সেটা পরীক্ষা আসছে। 2009 সালের পরীক্ষায় কিন্তু আসছে যে 2016 সালের অলিম্পিক কোথায় হবে। ঠিক আপনি দেখেন 2013 সালে পরীক্ষা আসছে 2020 সালের অলিম্পিক কোথায় হবে। 13 সালে পরীক্ষা আসছে 20 সালে অলিম্পিক কোথায় হবে। 9 সালে আসছে 14 সালে আসছে, এটা 14 সালে আসছে 20 সালে অলিম্পিক কোথায় হবে। 9 সালে আসছে 16 সালে অলিম্পিক কোথায় হবে। আর 4 সালে আসছিল 2012 সালে অলিম্পিক কোথায় হবে। তাহলে আপনি দেখেন এখানে 14 আর 19, 2019 সালে অলিম্পিক থেকে প্রশ্ন তো 20 সালে অলিম্পিক আসছে কিনা আমি এখন খেয়াল নাই, হয়তো আসতে পারে। তার মানে সবসময় অলিম্পিক কোথায় হবে সেখানে একটা প্রশ্ন থেকে থাকে। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে যে 20 সালের যে অলিম্পিক, সেই অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2021 সালে। 2021 সালে 20 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, এবং 21 সালে অলিম্পিক থেকে কিন্তু প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে। সো এখন অলিম্পিক গেমসের মধ্যে মনে রাখবেন যে 20 সালে ছিল 32তম অলিম্পিক, তার মানে 33তম অলিম্পিক 2024 সালে এটা হবে কিন্তু প্যারিসে। 24 সালে অলিম্পিক হবে প্যারিসে। আর 34তম অলিম্পিক যেটা হবে 2028 সালে, এই 2028 সালে অলিম্পিকটা হবে ইউএসএতে, যুক্তরাষ্ট্রে। অর্থাৎ 33তম অলিম্পিক 2024 সালে, 34তম অলিম্পিক 2028 সালে, সেটা হবে যুক্তরাষ্ট্রে। সবসময় অলিম্পিক থেকে প্রশ্ন থেকে থাকে, মানে প্রায়
আর গত বছর যে 20 সালের অলিম্পিক 32তম অলিম্পিক যেটা জাপানের টোকিওতে হয়েছিল, সেই অলিম্পিকটা কিন্তু জাপানে কোভিডের কারণে 20 সালে হয়নি, হয়েছে 21 সালে। এবং ম্যাক্সিমাম খেলা 20-এর খেলা 21 সালে অনুষ্ঠিত হয়, কিন্তু নামটা ছিল কুড়ি। এই ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা, এটা কিন্তু 2021 সালে হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়, কিন্তু এটা 2022 সালে হবে হলো যুক্তরাষ্ট্রে। এখানে একটা ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ মানে ক্রিকেট বিশ্বকাপ যেটা টি-20 বিশ্বকাপ, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। যে 22 সালে যেটা অনুষ্ঠিত হবে, 22 সালে যেটা অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে, সেটা 22 সালের, এটা 21 সালের হবে না। যেমন দেখা গেছে 2021 সালে কোপা আমেরিকা ফুটবল হয়, কিন্তু নাম ছিল 2020 কোপা আমেরিকা, অনুষ্ঠিত হয়েছে 21 সালে। যেমন 2020 সালের অলিম্পিক, এটা হয়েছে 21 সালে, নাম ছিল কুড়ি। এবার মনে রাখবেন টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা, এটা কিন্তু 2022 সালে হবে, নাম 2022। এটা কিন্তু আবার 21 বলা যাবে না, 22-এরটা 22ই থাকবে। দেখেন, এখন এমন একটা পরিস্থিতি আছে যে কোভিড সম্পর্কে যা পাবেন তা কিন্তু গুরুত্বপূর্ণ। কোভিড সম্পর্কে একটু এক্সেপশন প্রশ্ন, গত বছর অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল যে 3টি করে ডোজ দেয়া, 3টি ডোজ দেয়া আবদালা টিকা আবিষ্কারক কে? আবদালা টিকা আবিষ্কারক, আবদালা টিকা আবিষ্কারক যে, সেটা হলো কিউবা। এখন দেখেন, এবছর যদি প্রশ্ন করে যে কোন প্রতিষ্ঠানটি প্রথম করোনার, মানে কোন প্রতিষ্ঠানটি প্রথম করোনার মুখের ওষুধ আবিষ্কার করে, তাহলে করোনার মুখের ওষুধ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা লিখতে পারি করোনার মুখের ওষুধ আবিষ্কারক প্রতিষ্ঠান, মুখের ওষুধ আবিষ্কারক প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান হলো মার্ক, ইউএসএ। যুক্তরাষ্ট্রে একটা প্রতিষ্ঠান, তার নাম হলো মার্ক, ইউএসএ। তারা কিন্তু করোনার মুখের ওষুধ আবিষ্কার করেছে। সেখানে কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য তাদের, মানে বাংলাদেশের টাকায় 1700 টাকা খরচ হবে মুখের ওষুধ করোনার। এই প্রথমবারের মতো কোনো মুখের ওষুধ বের করলো তা যুক্তরাষ্ট্রের যে ওষুধ কোম্পানি, তার নাম মার্ক। এখন দেখেন, আমরা কিন্তু একটা নাম শুনছি যে বুস্টার ডোজের কথা। বুস্টার ডোজ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু বুস্টার ডোজ শুরু হয়ে গেছে। বুস্টার ডোজ কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশে কবে বুস্টার ডোজ শুরু হয়, বাংলাদেশে কবে বুস্টার ডোজ শুরু হয়, এটা 19 ডিসেম্বর, তারিখটা মনে রাখবেন। বিডিতে কোভিড টিকার রশিকার কোভিড টিকার বুস্টার ডোজ চালু হয় 19 ডিসেম্বর। এখন আমি এই কথাটাই বলতে চাচ্ছি, রিসেন্ট বলতে ওইটা যেটা, যে ঘটনাটা বছরব্যাপী ঘটে, বছরব্যাপী ঘটনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা খুব প্রেক্ষাপট নির্ভর। প্রেক্ষাপট নির্ভর মানে বর্তমানে যদি আলোচনা থাকে সেটাই বর্তমান আলোচনা আছে। যেমন দেখেন 72 সংবিধান আলোচনায়, এই 72 সংবিধান থেকে অনেক প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন, এমনকি মানে যে কোনো পরীক্ষায় 72 সংবিধান আলোচনায় 72 সংবিধান থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ ঘটনাটা কিন্তু আজ থেকে 50 বছর আগের, কিন্তু পরীক্ষা এখনো আসতে পারে। প্রেক্ষাপট নির্ভর বলতে এটাই বুঝিয়েছে যে অনেক আগের কিন্তু বর্তমানে আলোচিত। নাম্বার 3 যেটা রিসেন্টের মধ্যে থাকে, সেটা হলো আপনি দেখবেন মানে এক সপ্তাহ ধরে পত্রিকার হেডলাইন এমন ঘটনার মধ্যে পরীক্ষায় আসে। এখন এক সপ্তাহ ধরে পত্রিকার হেডলাইন সাস্টের যে ঘটনা, এটা কিন্তু পরীক্ষায় আসবে না। এটা কোনো রিসেন্ট ঘটনা পরীক্ষায়, মানে রিসেন্ট হিসেবে পরীক্ষায় আসবে না, কিন্তু সাস্টের ঘটনা না। কিন্তু অন্য একটা ঘটনা যেটা দেখেন, এই সপ্তাহ যদি পত্রিকা দেখেন, পত্রিকায় মানে নিয়মিত আসতেছে যেটা, সেটা হলো ইউক্রেন এবং ন্যাটো। ইউক্রেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র, এদের মধ্যে একটা ঝামেলা। এটা কিন্তু কনজিকিউটিভলি পত্রিকা আসতেছে। এই যে এক সপ্তাহ ধরে এটা আসতেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর আগের এক সপ্তাহ আগে ভারতের কৃষক আন্দোলন নিয়ে
এক সপ্তাহ ধরে পত্রিকা আসছে, ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরীক্ষায় এমন সাম্প্রতিক আসবে যে সাম্প্রতিক আসলে বেসিক আছে, যে সাম্প্রতিক একটা মূল বিষয় আছে যেটাকে দিলে পরীক্ষায় দিলে যে এটা খুব ভালোভাবে মানে নেওয়া হবে। আর কিছু বিষয় আছে যে পরীক্ষা আসবে যে যেটা বাংলাদেশের অর্জন বোঝাবে, পজিটিভ, মাথাপিছু আয় বাড়ছে, এটা পরীক্ষা আসবে। দেখেন শান্তিরক্ষী সংস্থায় বাংলাদেশ শান্তিরক্ষী সংস্থায় মানে শান্তিরক্ষী প্রেরণে 2016 থেকে 2020 পর্যন্ত কিন্তু শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ কিন্তু প্রথম ছিল না। আপনি দেখেন এই 4 বছরে ভর্তি পরীক্ষা বলেন আর যে কোনো পরীক্ষা বলেন, এখান থেকে শান্তিরক্ষী সংস্থা সেনা প্রেরণে বাংলাদেশ দ্বিতীয়, এটা কিন্তু পরীক্ষা আসে নাই। এ সবসময় কিন্তু যখন 16 সালের আগে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ শীর্ষে ছিল, এটা কিন্তু পরীক্ষা আসতো। অবনমন হয়েছে, পরীক্ষায় কিন্তু আর আসে নাই। যখনই আবার 21 সালে যখন শান্তিরক্ষী প্রেরণে শীর্ষে হয়, তখনই কিন্তু এটা আবার পরীক্ষা আসা শুরু করে। এবং এমনকি বিসিএস পরীক্ষা কিন্তু রিটেন পরীক্ষা আসে শান্তিরক্ষী সংস্থায় অবদান। অর্থাৎ যারা বেসিকটা বুঝতে পারেন, অর্থাৎ বাংলাদেশের কোনো অর্জন যদি গ্রাজুয়ালি এটা বাড়তে থাকে তাহলে পরীক্ষা আসবে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতির রিপোর্ট কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। যারা খুব চতুর প্রার্থী বা চতুর পরীক্ষার্থী, তারা কিন্তু ইতিমধ্যে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে দুর্নীতির যে সূচক প্রকাশ করেছে, এটা কিন্তু সে নোট করে ফেলেছে। এবং দেখেন যে খুব বোকা সে কিন্তু এটা মুখস্থ করে ফেলছে। এখন দেখেন ভাই, দুর্নীতি দমন কমিশন দুর্নীতির যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের পজিটিভ কিছু বলা হয় নাই। এখানে কিন্তু বাংলাদেশ 13তম ছিল, 13তমতেই আছে, শুধু সূচক একটু বেড়েছে। কিন্তু 13তম, এটা তো বাংলাদেশের জন্য একটা হতাশাব্যঞ্জক নিউজ। এই হতাশাব্যঞ্জক নিউজ কিন্তু পরীক্ষায় থাকবে না। সো পজিটিভ যেটা আছে সেটা থাকবে। পজিটিভ কোনটা? দেখেন পজিটিভ হলো কোনটা, যেটা হলো যে বাংলাদেশকে সরাসরি এলডিসি মুক্তি ঘোষণা করা 21 নভেম্বর বাংলাদেশকে এলডিসি মুক্তির জন্য সার্টিফাইড করে দিয়েছে, যে আগামী 6 বছর পর 2026 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তরণ করবে। এবং সেটা গত 21 নভেম্বর 2021 তারিখে সেটা কিন্তু সার্টিফাইড করেছে। এটা কিন্তু পরীক্ষা আসবে। বাংলাদেশের মতো দেশে এখন 5G চালু হয়েছে। পৃথিবীতে সর্বোচ্চ হলো 6G, যেটা চায়না চালু করেছে, আর 5G বাংলাদেশ চালু করেছে। এই 5G চালু হয়েছে 12 ডিসেম্বর, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো পজিটিভ, রিসেন্টের মধ্যে যেটা আছে যে পজিটিভ নিউজটা পরীক্ষায় থাকবে, কোনো নেগেটিভ নিউজ পরীক্ষা আসবে না। নেগেটিভ মানে বাংলাদেশের নেগেটিভ, অন্যদের নেগেটিভ আসতে পারে, অন্যদের নেগেটিভ কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এবং দেখেন অন্যদের নেগেটিভ দেখেন বলতে পারেন যে ব্রিটিশ এবছর যদি নেগেটিভও বলতে পারেন, পজিটিভও বলতে পারেন, একদিক দিয়ে পজিটিভ একদিক নেগেটিভ। সেটা হলো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অনেকগুলো প্রজাতন্ত্র ছিল। তার মধ্যে একটা প্রজাতন্ত্র ব্রিটিশ সাম্রাজ্যকে গুড বাই বলে চলে গেছে 2021 সালে, বারবাডোস ব্রিটেনকে গুড বাই বলে চলে গেছে। এবং বারবাডোস তারা প্রথমবারের মতো একজন প্রেসিডেন্ট নিযুক্ত করেছে, এবং সে প্রেসিডেন্ট একজন নারী, ম্যাসন নামে একজন নারীকে প্রেসিডেন্ট করা হয়েছে বারবাডোসে। এখন বারবাডোসের নারী প্রেসিডেন্ট যারা ব্রিটিশ উপনিবেশভুক্ত থাকে, ব্রিটিশ ডোমিনিয়নের অন্তর্ভুক্ত থাকে, তাদেরকে কিন্তু মানে তারা সেই সব দেশে কিন্তু প্রেসিডেন্ট থাকে না। যেমন দেখেন ব্রিটিশ রানীকে যারা প্রতীকী প্রধান মনে করে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ড, ফিজি, এইসব দেশে কিন্তু প্রেসিডেন্ট পদ নাই, সবসময় প্রধানমন্ত্রী, আর এদের প্রতীকী প্রধান হলো রাষ্ট্রপতি, ব্রিটিশ রানী বা রাজা। সে ব্রিটিশ রাজা বা রানী তারা কিন্তু এটার প্রধান। এবং ব্রিটিশ রাজা বা রানী তারা প্রধান থাকে বলে এখানে প্রেসিডেন্ট পদ থাকে না। আর সেইখানেই বারবাডোস তারা প্রেসিডেন্ট পদে একজনকে নিয়োগ দিয়েছে এবং ব্রিটেনকে গুড বাই বলেছে। যুক্তরাষ্ট্র ব্রিটেনের জন্য একটা নেগেটিভ বিষয়, আর অপরদিকে বারবাডোসের জন্য একটা পজিটিভ বিষয়। তার মানে এই বারবাডোস এখন থেকে একটা স্বাধীন রিপাবলিক তারা, অর্থাৎ তারা কিন্তু এখন আর স্বাধীন সর্বশেষ একটা প্রজাতন্ত্র তারা। আর এর আগে তারা কিন্তু একটা ডোমিনিয়ন রিপাবলিক ছিল। ডোমিনিয়ন রিপাবলিক মানে হলো ব্রিটিশ রাজা বা রানীর অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমি এখানে একটু আসি, তারপর আবার আমি ওখানে যাব। যে করোনার মুখোরোচক আবিষ্কার করছে মার্ক কোম্পানি না, মানুষের নাম না কিন্তু, মার্ক কোম্পানি যুক্তরাষ্ট্রের। আর বাংলাদেশে কোভিড টিকার বুস্টার ডোজ চালু হয় 19 ডিসেম্বর। আমি এখানে যে বিষয়টা হলো যে এই কোভিড সংক্রান্ত তারিখের ক্ষেত্রে আরেকটা তারিখ খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশে বিডিতে টিকা প্রয়োগে
টিকা প্রয়োগের জন্য বিড়িতে টিকা প্রয়োগের জন্য সুরক্ষা সুরক্ষা .gov.bd সুরক্ষা.gov.bd চালু হয় 27 জানুয়ারি 2021। 27 জানুয়ারি 2021 এই তারিখটা মনে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ। নিচের দুইটা তারিখই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডান দিকের লেখা কেটে গেছে না? আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে 3টি ডোজ চালু করেছে আবদালা। এটা কিন্তু পরীক্ষা আসছিল, সব কোভিড এর কারণে এটা গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ দেখে নেই, ইম্পর্ট্যান্ট ডেটস। ইম্পর্ট্যান্ট ডেট, গুরুত্বপূর্ণ তারিখ। পিছন দিক থেকে যাই, 8 জানুয়ারি এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। 8 জানুয়ারি বাংলাদেশ ভার্সেস টার্কি চুক্তি। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে একটা চুক্তি হয়। টার্কি মানে তুরস্ক, বাংলাদেশ তুরস্কের মধ্যে চুক্তি। বিষয়বস্তু ছিল সন্ত্রাস দমন, নিরাপত্তা সহযোগিতা ও মাদক বিরোধী চুক্তি। এই 8 জানুয়ারি এই তারিখটা গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসবে যে বাংলাদেশ তুরস্কের মধ্যে বা কোন দেশের মধ্যে সন্ত্রাস দমন চুক্তি হয়, সেটা হলো বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে। এবছর আরেকটা ডেট গুরুত্বপূর্ণ, 22 সালে। এটা কিন্তু 8 জানুয়ারি 2022। 1 জানুয়ারি 2022 তারিখের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হলো 1 জানুয়ারি থেকে এদিনকার থেকে প্রবাসী আয়ে 2% থেকে প্রণোদনা 2.5% উন্নীত, 2.5% উন্নীত করা হয়। সাধারণত যেটা ঘটে, সবসময় আমরা দেখতে পাই 1 জুলাইতে আর্থিক পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়। এই জন্য কনফিউজড হওয়ার জন্য আপনাকে হয়তো তারিখটা দিতে পারে। এমনি তারিখ যদি জুলাই মাসে হইতো, পরীক্ষা কিন্তু তারিখটা আসতো না বা গুরুত্বপূর্ণ ছিল না, শুধু এই পার্সেন্ট থাকলেই হইতো। এখন এই 1 জানুয়ারি থেকে সরকার ঘোষণা করেছে যে প্রবাসী আয়ে সে যদি 100 টাকা পাঠায়, তাকে 2.5 টাকা ফেরত দেওয়া হবে। মানে 100 টাকার এগেনস্টে তাকে 2.5 অর্থাৎ 102.5 টাকা দেওয়া হবে। 100 টাকার পরিবর্তে 102.5 টাকা দেওয়া হবে। 100 টাকা পাঠালে 102.5 টাকা পাবে। এই 2% প্রণোদনা ছিল, এটা বাড়িয়ে 2.5% উন্নীত করা হয়েছে। যদি দেখেন এখন এরপরে গুরুত্বপূর্ণ তারিখ কোনটা, 2021 সালে চলে যেতে হবে। 26 ডিসেম্বর 2021 তারিখে গুরুত্বপূর্ণ হলো যে ঢাকায় নগর পরিবহন যাত্রা শুরু করে। নগর পরিবহন যাত্রা, এগুলো খালি যাত্রাই করে, কিন্তু এগুলো আসলে টিকে না। যেদিন যাত্রা করে তার পরের দিন পর্যন্ত থাকে, এরপর আর কোনো খবর থাকে না। গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে যদি দেখেন, আমি 19 ডিসেম্বরের তারিখটা বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 19 ডিসেম্বর তারিখটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত। আরেকটা তারিখ গুরুত্বপূর্ণ, সেটা হলো 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর
এটা হলো বিডি ভার্সেস মালদ্বীপ চুক্তি। মালদ্বীপ চুক্তি বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় এবং এই চুক্তিটা কি, এটা হলো যে বেশ কয়েকটা সহযোগিতামূলক চুক্তি। সহযোগিতামূলক, যারা খুব সিনিয়র, যারা মানে এখানে অনেকেই আছেন এডমিশন টেস্টের প্রার্থী দেখতেছেন, আবার যারা সিনিয়র তারাও দেখতেছেন। এখানে কেন যে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে চুক্তি হলো এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মালদ্বীপে সফর করেছিল, এর মধ্যে একটা কারণ ছিল। কারণটা হলো যে মানে মালদ্বীপে ওরা কয়েকদিন আগে, অর্থাৎ গত জুলাই আগস্ট মাসে মালদ্বীপ তারা একটা প্রবাসীদের জন্য একটা মানে সিটিজেন নিবন্ধন আইন করে এবং সেই সিটিজেন নিবন্ধন আইনে মানে 67% নিবন্ধনকারী হলো বাংলাদেশি। অর্থাৎ অবৈধ অভিবাসী যারা ছিল তাদের মধ্যে যাদেরকে বৈধ অভিবাসী করা হয়েছে, এই বৈধ অভিবাসী করা হয়েছে এমন 67% অভিবাসী হলো বাংলাদেশি। তার মানে 67% অভিবাসী বাংলাদেশি। অভিবাসী মানে কি? অভিবাসী হলো ওখানে যারা বিদেশ থেকে আসে তারা হলো অভিবাসী, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা যায় এরা ওখানে অভিবাসী হিসেবে পরিচিতি পায়। অভিবাসীটা হলো মানে কিভাবে বোঝাই, অর্থাৎ যদি কেউ কাজ করার জন্য বিদেশে যায় তাকে অভিবাসী বলা হয়, আর জীবন বাঁচাতে যদি বিদেশ যায় তাহলে তাকে বলা হয় শরণার্থী। তাহলে 67% অভিবাসী হলো বাংলাদেশি। এখন এটা একটা কারণ, আর একটা কারণ হলো যে বাংলাদেশের উপর একটা চাপ আছে। এই যুক্তরাষ্ট্র অনেকগুলো বাংলাদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিসা বাতিল করেছিল। তো এখানে কিন্তু মানে ভারতের সাথে মালদ্বীপের একটা ভালো সম্পর্ক এবং ভারতের মাধ্যমে লবিস্টের ক্ষেত্রে কাজ করবে যুক্তরাষ্ট্রে, সেক্ষেত্রে সম্পর্কটা আবার ডেভেলপ করার জন্য। অর্থাৎ মালদ্বীপ একটা খুব সেন্সিটিভ একটা এরিয়ায় অবস্থিত এবং ভারত মহাসাগরের এই দ্বীপ দেশ মালদ্বীপ, তাদের প্রতি কিন্তু সকলের একটা টার্গেট আছে। যুক্তরাষ্ট্র বলি, চায়না বলি, ইন্ডিয়া বলি, এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সোলি শপথ অনুষ্ঠানে কিন্তু নরেন্দ্র মোদী উপস্থিত ছিল এবং সেক্ষেত্রে মালদ্বীপ খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সাথে সম্পর্ক উন্নয়নটা বিষয় ছিল। যদিও এটা হলো পরোক্ষ বিষয় মানে রিটেনে লেখার ক্ষেত্রে, কিন্তু আমাদের এখানে এমসিকিউর জন্য সেটা আমরা বলতে পারি যে চিকিৎসক নিয়োগ, অর্থাৎ মালদ্বীপে বাংলাদেশ থেকে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই চুক্তির বিষয় শিক্ষক নিয়োগ এবং হলো প্রশিক্ষক নিয়োগ। এমনকি ওদের ক্রিকেট উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে ক্রিকেটাররা ওখানে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসবে, সেজন্য এই বাংলাদেশ মালদ্বীপের মধ্যে চুক্তি হয়। সো 22 ডিসেম্বরের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ, পরবর্তীতে কি হবে বলা যায় না। সবসময় সাম্প্রতিক ঘটনাগুলো কেমন ঘটে, একজাতীয় তথ্যগুলো যখন হয়ে যায় তখন কিন্তু ওই তথ্যটার মধ্যে মানে ব্যাকগ্রাউন্ডটা আসে। যেমন আমি আপনাকে বলি 2011 সালে কি হলো দেখেন, আমি পড়াচ্ছি 2011 সালে প্রথমে মারা গেল হলো মৃদুল কান্তি চক্রবর্তী। উনি একজন পল্লী গবেষক, উনি মারা গেল, ওনাকে পড়ানো হলো। কিছুদিন পরে মারা গেলেন আজম খান, জুন মাসের 5 তারিখে পরিবেশ দিবসের দিন আজম খান মারা গেছিল। শিল্পী পপ সম্রাট আজম খান, যিনি কিন্তু একটা গাছ কাটানো হয়েছিল বাংলাদেশ ব্যাংক কলোনিতে, একটা গাছ কেটে ফেলবে সেটার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, যে গাছটা কিন্তু কাটতে দেন, অনেক বয়স্ক গাছ, এবং সে পরিবেশ দিবসেই মারা গেল। পড়ানো হলো আজম খান। এর মধ্যে মারা গেল ডক্টর কাজী জাকের, পাখি প্রেমী, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক। এরপর তাকে পড়ানো হলো পরীক্ষায়, এখন দেখেন কি আসবে। একে কয়েকদিন পরে পড়ানো হলো, আবার মারা গেল ডক্টর মাঝহারুল ইসলাম, যিনি চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের স্থপতি। মাঝহারুল ইসলাম মারা গেল এবং জাতীয় সংসদ ভবনের সহকারী স্থপতি ডক্টর মাঝহারুল ইসলাম, তিনি মারা গেলেন। তা ভাবলাম যে 4 জনের মধ্যে আসবে, কিন্তু কি হলো, পরীক্ষা হলো অক্টোবরের 6 তারিখে, খুব সম্ভবত অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে। 21শে সেপ্টেম্বর মনে হয় মারা গেল তারেক মাসুদ। পরীক্ষায় চলে আসলো যে তারেক মাসুদ কোন সিনেমার অভিনয় করতে মানে শুটিং করতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।
সেটা ছিল মানে কাগজের ফুল। অর্থাৎ ঘটনাগুলো এমন, যেখানে মালদ্বীপের সাথে এই চুক্তিটা করছে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ, পরবর্তীতে আর একটা গুরুত্বপূর্ণ চুক্তি হয়ে গেলে এটা কিন্তু ভাটা হয়ে যাবে। ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী কমনওয়েলথ সাহিত্য পুরস্কার পাইলো ধরেন, কিন্তু সে যদি আবার পরীক্ষার আগে আগে ধরেন যে নোবেল পুরস্কার পেয়ে যায়, তাহলে কিন্তু আর কমনওয়েলথ পুরস্কারটা আসবে না, তখন কিন্তু ওই বড় যেটা সর্বশেষ সেটা কিন্তু পরীক্ষায় আসবে। এভাবে গুরুত্বগুলো বুঝতে হবে। তা আমি ইম্পর্টেন্ট ডেটগুলো বলতেছি, যে গত কয়েকটা ডেট গুরুত্বপূর্ণ সেটা দেখি। আরেকটা গুরুত্বপূর্ণ ডেট হলো যে 12 ডিসেম্বর। এই 12 ডিসেম্বর পরীক্ষামূলকভাবে 12 ডিসেম্বর 2021 পরীক্ষামূলকভাবে 5G চালু হয়। 5G ফিফথ জেনারেশন 5G কিন্তু চালু হয়েছে বাংলাদেশের সংসদ ভবনের টুঙ্গিপাড়ায় গণভবনে, এখানে চালু হয়েছে 5G। আর মনে রাখবেন 6G চালুকারী প্রথম দেশ চীন। 6G চালুকারী প্রথম দেশ চীন। আর বাংলাদেশে 5G পরীক্ষামূলকভাবে চালু হয় 12 ডিসেম্বর 2021। এই 12 ডিসেম্বর কিন্তু ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশ দিবস 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। এরপরে দেখি 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর তারিখটার চাইতে ঘটনাটা খুব ইম্পর্ট্যান্ট। ঘটনাটাই পরীক্ষা আসতে পারে। যেটা হলো আমরা যেটাকে বলি মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের ইংরেজি নাম ছিল আগে ফ্রিডম ফাইটার, এখন বলতে হবে হিরোইক ফ্রিডম ফাইটার। অর্থাৎ মুক্তিযোদ্ধাকে ইংরেজিতে ডাকা হবে হিরোইক ফ্রিডম ফাইটার। 10 ডিসেম্বর। শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, ঠান্ডা আসলেই আমার। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা ডেট, হলো 10 নভেম্বর। 10 নভেম্বর 2021 বাংলাদেশ ভার্সেস ফ্রান্সের মধ্যে 3টি চুক্তি। বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে 3টি চুক্তি, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে 12 ডিসেম্বর। আর এই ঘটনাটা হিরোইক ফ্রিডম ফাইটার। আপনাদের যদি বলা হয় যে একজন মুক্তিযোদ্ধাদের রচনা বলা হলো বা একটা ঘটনা লিখতে বললো, তখন কিন্তু হিরোইক ফ্রিডম ফাইটার লিখবেন, শুধু ফ্রিডম ফাইটার বললে হবে না। তারিখের মধ্যে এইটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো 3 নভেম্বর 2021। আমি প্রশ্ন করলে এটা পরীক্ষা দিতাম। এটা হলো বাংলাদেশের প্রাইম মিনিস্টার, পিএম মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, পিএম ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখেন। এবং তার যেটা ছিল BD@50, তার যে ইয়েটা ছিল যে BD@50 দ্য রেজিলেন্ট ডেল্টা, বাংলাদেশ @50, তার যে টপিক ছিল বাংলাদেশ @50 দ্য রেজিলেন্ট ডেল্টা। ডেল্টা মানে বদ্বীপ। ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখেন প্রাইম মিনিস্টার 3 নভেম্বর। এবারের তারিখটা গুরুত্বপূর্ণ, মানে দিবস 18 অক্টোবর 2021 প্রথমবারের মতো
শেখ রাসেল দিবস উদযাপন। শেখ রাসেল দিবস উদযাপন। উদযাপন আর পালনের মধ্যে পার্থক্য আছে। বলা হয় না যে দিবসটি পালন করা হয়, উদযাপন করা হয়। উদযাপনটা এমনভাবে করা হয় যেন মনে থাকে। এই জন্য বিভিন্ন দিবস উদযাপনের ক্ষেত্রে দেখবেন যে গান বাজনা হয়, সিনেমা হয়, তারপরে নাচ গান হয়। এটা কারণে উদযাপনটা হলো কি মনে রাখার জন্য, আর পালন করা মানে সচরাচর গতানুগতিক যেভাবে হয় সেভাবে হয়। আর এখানে শেখ রাসেল দিবস প্রথমবারের মতো উদযাপন করা হয় 18 অক্টোবর 2021-এ। 18 অক্টোবর কিন্তু শেখ রাসেল দিবস। বঙ্গবন্ধু কিন্তু বার্ট্রান্ড রাসেলের খুব ভক্ত ছিলেন, তার দর্শন শাস্ত্র তার ভালো লাগতো। তিনি বার্ট্রান্ড রাসেল পড়াশোনা করতেন এবং তিনি বঙ্গবন্ধু তিনি কিন্তু এই তার কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন কিন্তু রাসেল। রাসেলের জন্ম কিন্তু 1967 সালে। রাসেল কিন্তু 1967 সালে তার জন্ম। 1965 সালে সে কিন্তু মারা যায়, 75 সালে মারা যায়। এবং তার কিন্তু 9.5 বছর বয়স ছিল, 9.5 বছর বয়স ছিল তখন সে মারা যায়। আর রাসেল কিন্তু শেখ রাসেল উনি উনি তো বলতেই হবে, কিন্তু আমরা তো এখন শিশু মনে করি। উনি তো বাঁচলে এখন আমাদের হয়তো আব্বাদের বয়সী হইতো। কারণ উনি শেখ রাসেল কিন্তু মানে মনে করতো যে মানে আব্বার বাড়ি হলো জেলখানা, এবং সে জেলখানাকে বলতো যে আব্বার বাড়ি যাব। অর্থাৎ আব্বার বাড়ি জেলখানা, কারণ বঙ্গবন্ধুর বেশিরভাগ সময় জেলখানায় ছিল যখন শেখ রাসেল ছোট ছিল। আর এটা মনে করতো যে আব্বার বাড়ি যাব, আব্বা হলো জেলে থাকেন, আব্বা থাকেন জেলে, এইটা সে মনে করতো। আর শেখ রাসেল কিন্তু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে তিনি কিন্তু তাকেও আব্বা ডাকতেন, মানে তাকে আব্বা ডাকতেন, মানে আর আব্বা থাকতেন মনে করতেন যে তিনি জেলখানায়, আর মাকেও তিনি একই সাথে আব্বা ডাকতেন। ওকে, এরপরে আসি পরেরটা। 18 অক্টোবর খুব গুরুত্বপূর্ণ শেখ রাসেল দিবস। আরেকটা বিষয়, সেটা হলো ঘটনাটা ইম্পর্ট্যান্ট, তারিখের চাইতে ঘটনা ইম্পর্ট্যান্ট। সেটা হলো 24 সেপ্টেম্বর 2021 বিডি প্রাইম মিনিস্টার মানে 18 বারের মতো জাতিসংঘে ভাষণ প্রদান করেন, জাতিসংঘে ভাষণ দেন 18 বার। এবং পৃথিবীর ইতিহাসে এটা মানে সর্বোচ্চ, ইতিহাসে সর্বোচ্চ 18 বার ভাষণ দেন। অর্থাৎ বিডি প্রাইম সর্বোচ্চ 18 বারের মতো জাতিসংঘে ভাষণ দেন। এই 18 বার ভাষণ দিয়েছেন আবার দুইজন, একজন হলেন মাহাতির মোহাম্মদ, যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, পুরো 24 বছর প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম ছিলেন একটানা 22 বছর, তারপর আবার 18 থেকে 20 বছর, 18 থেকে 20, 2018 থেকে 2020, অর্থাৎ 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। মাহাতির মোহাম্মদ কিন্তু মালয়েশিয়ার 24 বছর প্রাইম মিনিস্টার ছিলেন। অর্থাৎ মানে একবারে একটানা 22 বছর ছিল, তারপর আবার গ্যাপ দিয়ে 18 থেকে 20 সাল, এখানে এই 2 বছর মোট 24 বছর প্রাইম মিনিস্টার ছিল মালয়েশিয়ার। এই মাহাতির মোহাম্মদ তার কিন্তু একটা মৃত্যুর গুজব উঠছে এই বছর, এই আজকে মৃত্যুর গুজব। কেউ কেউ বলছে যে কন্যা বলছে যে না, মারা যায়নি, আপনারা এটা বলবেন না। এবং উনি 90 বছর বয়সে কিন্তু প্রাইম মিনিস্টার হয়েছে। তাহলে 2018 সালে তার বয়স ছিল 90 বছর, এখন তার বয়স কিন্তু 94 বা 95 বছর হবে। এই মাহাতির মোহাম্মদ কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলা, সেটা কিন্তু তার পৈতৃক নিবাস। তার দাদাদের বাড়ি ছিল কিন্তু চট্টগ্রামের আনোয়ারায়। এবং তিনি যখন প্রাইম মিনিস্টার হয়েছেন 18 সালে, আমরা খুব খুশি হয়েছিলাম। এবং তার প্রথম বৈঠকে তিনি বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি নিষিদ্ধ করেছেন। অথচ আমরা কিন্তু মাহাতির মোহাম্মদের খুব ভক্ত। মাহাতির মোহাম্মদ কিন্তু হি ইজ নট দ্য ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু ক্ষমতায় থাকেন নাই। তিনি কিন্তু 22 বছর ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু পুরোপুরি সরলভাবে ডেমোক্রেটিকভাবে কিন্তু 22 বছর নির্বাচিত না। কিন্তু আমরা বাঙালি হয়েছে কি, যারা তারা আমরা হিরো বানাই ফেলাই। আজকে দেখবেন যে পোস্টে ভরে যাবে যে মাহাতির মোহাম্মদ তিনি অমুক ছিলেন তমুক ছিলেন, তিনি কিন্তু মানে হি ইজ নট ডেমোক্রেটিক, মানে ডেমোক্র্যাট ছিল না, সে ডেমোক্রেটিক স্টাইলে সে ছিল না। হয়তো কিছু সময় সে উন্নয়ন করছে, মালয়েশিয়ার উন্নয়ন করতেই পারে, কিন্তু সে আসলে ওইভাবে আইডল হওয়ার মতো না।
এখন দেখতে পারেন আমাদের বলতে পারে আমরা কিন্তু কথা কথা বলি মালয়েশিয়া অনেক ধনী হয়ে গেছে, আমরা কি করেছি প্রায় একই সময় স্বাধীন হয়েছি। মালয়েশিয়া স্বাধীন কিন্তু 1948 সালে, একই সময় না কিন্তু। আর 1965 সালে স্বাধীন হয়েছে কিন্তু সিঙ্গাপুর। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে 1965-এ, আর আমরা স্বাধীন হয়েছি 1971 সালে। এখন মালয়েশিয়া যে উন্নত, মালয়েশিয়া উন্নত কিন্তু তারা কিন্তু পরিশ্রম করে উন্নত না। মালয়েশিয়া কিন্তু আসলে ওরা বসে বসে খায় অনেক সময়, কারণ ওরা হলো কি ওদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রণালী আছে যে মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালীর যে পরিমাণ ট্যাক্স তারা লাভ করে, ওই ট্যাক্স দিয়ে বাংলাদেশের মধ্যে কয়েক বাংলাদেশের ইনকাম তার হয়ে যায়। এই জন্য সে খুবই মানে বস। যা হোক, দুইজন বক্তব্য রাখছেন, একজন পিএম শেখ হাসিনা আর একজন হলেন মাহাতির মোহাম্মদ। দুজনই 18 বারের মতো বক্তব্য রেখেছেন জাতিসংঘের অধিবেশনে। এরপরে হলো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আরেকটা তারিখ, গুরুত্বপূর্ণ আরেকটা তারিখ হলো 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর 2021। আপনাদের এবার কোন পরীক্ষা আসছে যে জো বাইডেন তিনি প্রথম কোথায় সফর করেছেন, যে শপথ নেওয়ার পর প্রথম সফর করেছেন যুক্তরাজ্য। ঠিক তেমনি কোভিড পিরিয়ডের পরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু পুরো মানে পুরো ওখানে গেল 12 মাস আর এখানে গেল 5 মাস, অর্থাৎ 17 মাসের মধ্যে তিনি প্রথম সফর করেন 17 সেপ্টেম্বর। অর্থাৎ বিডিপিএম কোভিড পিরিয়ডের কোভিডকালীন সময়ের পর প্রথম সফর করেন ফিনল্যান্ডে। প্রথম সফর করেন ফিনল্যান্ডে। প্রথম সফর করেন ফিনল্যান্ডে। আর অনেক পুরনো তথ্য কিছু পরীক্ষায় থাকবে, যেমন আছে আপনার 17 মার্চ থেকে 26 মার্চ 2021। 17 মার্চ থেকে 26 মার্চ 2021, এটাও 21। এই 10 দিন হলো মুজিব চিরন্তন ছিল। পরীক্ষা যে মুজিব চিরন্তন কত দিন ছিল? 10 দিন ছিল মুজিব চিরন্তন। সবসময় বাংলাদেশের অর্থনীতি থেকে প্রশ্ন আসতে পারে। বিডি অর্থনীতি থেকে 3-4টা প্রশ্ন। বিডি ভিত্তি বছর, বাংলাদেশের যে ভিত্তি বছর, এটা 2015-16। 2015-16 অর্থাৎ অর্থনীতির ভিত্তি বছর বা জিডিপির ভিত্তি বছর হলো 2015-16। আগে ভিত্তি বছর ছিল বাংলাদেশের জন্য 2005-06। ভিত্তি বছরগুলো সাধারণত 10 বছরের গ্যাপ থাকে, 10 বছর বা 8 থেকে 10। এর আগে ছিল 97 থেকে 98 ভিত্তি বছর, এরপর হলো 2005-06, এখন 2015-16 ভিত্তি বছর। এখন মনে রাখবেন, বর্তমান ভিত্তি বছর অনুসারে জিডিপি গণনার খাত হলো 24টি। 2005-06 ভিত্তি বছর অনুসারে জিডিপি গণনার খাত ছিল 15টি, অর্থাৎ 9টি বেড়ে গেছে। এখন অনেকের কাছে দেখবেন ভিত্তি বছর, অনেকের জায়গায় দেখবেন 19টি লেখা। একটা কনফিউশন হলো যে মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে ওয়েবসাইট, সেখানে কিন্তু লেখা আছে যে জিডিপি গণনার খাত হলো 19টি, মানে 1 থেকে 19টি দেয়া, এবং 19 নম্বরে লেখা ছিল আদার্স। এই আদার্সের মধ্যে কিন্তু 6টি আছে, তাহলে 1 থেকে 18 পর্যন্ত আছে, আর আদার্সের মধ্যে 6টি।
তাহলে আদার্স আর এই 18 মানে 24টি হবে, তার মানে 19টি উত্তর হবে না। আজকের পত্রিকাও আসছে, আজকের পত্রিকার ওই যে এমসিকিউ আসে না পত্রিকা পেপারের, সেখানেও কিন্তু 19টি অপশনের নাই, 24টি। মনে রাখবেন মাথা পিছু আয় $2554, মাথা পিছু আয় $2554। বাংলাদেশের মাথা পিছু আয় $2554। বাংলাদেশের অর্থনীতি থেকে পরীক্ষা আসতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের পেঁয়াজ সংকটে আমরা ভুগেছিলাম, মনে আছে যে পেঁয়াজ আমাদের হয় না, আমরা কিন্তু পেঁয়াজ উৎপাদনে এখন বিশ্বের মধ্যে তৃতীয় শীর্ষ দেশ। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে তৃতীয় শীর্ষ দেশ। আমরা বলতে পারি মাথা পিছু আয় হলো $2554। 21 নভেম্বর 2021 তারিখে, তারিখটা আসলে ওখানে লেখা ছিল, তারিখে বিডি আনুষ্ঠানিকভাবে এলডিসি উত্তরণের মর্যাদা লাভ করে। বাক্যটা লিখে নেন, 2026 সালে বিডি চূড়ান্ত ছাড়পত্র পাবে, এলডিসি থেকে উত্তরণ লাভ করেছে, এ পর্যন্ত লাভ করেছে 6টি দেশ। এলডিসি থেকে উত্তরণ হয়েছে এ পর্যন্ত 6টি দেশ। এলডিসি থেকে উত্তরণ লাভ করেছে এ পর্যন্ত 6টি দেশ। 6টি দেশ কে কে জানি? 6টি দেশ লিখে নে। নাম্বার 1, সবার আগে উত্তরণ লাভ করেছে বতসোয়ানা। নাম্বার 2, কেপ ভার্দে। কেপ ভার্দে কিন্তু আটলান্টিক মহাসাগরের একটা দেশ, আফ্রিকা মহাদেশে। কেপ ভার্দে। 3 নম্বরে মালদ্বীপ। 4 নম্বর সামোয়া। আমি উপরে লিখি। 5 নম্বর নিরক্ষীয় গিনি। 6 নম্বরে ভানুয়াতু। আর 7 নম্বরে হবে বাংলাদেশ, কোশ্চেন মার্ক। এটা কিন্তু কোশ্চেন মার্ক যে বাংলাদেশ হয়ে যাবে 2026 সালে। অর্থাৎ এলডিসি থেকে উত্তরণ লাভ করছে এ পর্যন্ত 6টি দেশ। এই 6টি দেশের মধ্যে একটা দেশ হলো বাংলাদেশ। নিরক্ষীয় গিনি, ভানুয়াতু, বাংলাদেশ, মানে 7টা হবে। আর এলডিসির মধ্যে আছে কিন্তু 46টি দেশ। এলডিসি ভুক্ত দেশ কিন্তু 46টি দেশ। এলডিসি মানে হলো স্বল্প আয়ের দেশ, যারা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এই এলডিসির এলাবোরেশন অনেকেই পারে না, জিজ্ঞেস করলে বলবে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, লোয়ার ডেভেলপমেন্ট কান্ট্রিজ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। LEAST, লিস্ট, ডিতে ডেভেলপড, আর সিতে কান্ট্রিজ।
এই লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এর ধারণা শুরু হয় 1971 থেকে। 1971 থেকে আবার বললেন যে মুক্তিযুদ্ধের জন্য মনে শুরু হয়েছে, এটা জাতিসংঘ শুরু করছে। কিন্তু জাতিসংঘ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এই কনসেপ্ট চালু করেছে 1971 সালে। 71 সাল থেকে টু টিল এটা চলতেছে। এবং সেই এলডিসি ভুক্ত দেশ হলো 46টি। বাংলাদেশ সপ্তম দেশ হিসেবে এটার উত্তরণ লাভ করবে 2026 সালে। নেপালের উত্তরণ লাভ করার কথা ছিল 2024 সালে, কিন্তু নেপাল তারা আবার একটা সূচকে পিছিয়ে গেছে, তাই তাদেরকে আবার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশ হবে সপ্তম দেশ যারা এলডিসি থেকে উত্তরণ লাভ করবে। এখানে একটা বিষয় আমি একটু জিনিস বলছিলাম, বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের অগ্রগতি এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং সেক্ষেত্রে আপনি রিসেন্ট কিছু ইনফরমেশন জেনে নেবেন যেটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ, কিন্তু বাংলাদেশের জন্য। সেটা হলো আউটসোর্সিং এ, মানে বিশ্বে বাংলাদেশ, বিশ্বে বিডি আউটসোর্সিং এ বাংলাদেশ কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আফটার ইন্ডিয়া। আউটসোর্সিং এ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, এটা কিন্তু একটা অ্যামেজিং বিষয়। আউটসোর্সিং এ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তারপরে হলো পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে কিন্তু তৃতীয় বৃহত্তম দেশ। এসডিজি অর্জনের প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ। এসডিজি অর্জনের প্রবৃদ্ধিতে বাংলাদেশ কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে কিন্তু তৃতীয় বৃহত্তম। কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় যে চাল আমদানিতে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে শীর্ষে, আমদানিতে আবার প্রথম। চাল আমদানিতে বাংলাদেশ বিশ্বের মধ্যে কিন্তু আবার প্রথম কি না? চাল আমদানিতে দ্বিতীয়, প্রথম না। চাল আমদানিতে বাংলাদেশ দ্বিতীয়। যেই দেশটা উৎপাদনে তৃতীয়, এই দেশটা আমদানিতে দ্বিতীয়। মানে আমরা যা খাই ভাত খাওয়া লাগবে। ডাক্তার বলে সকাল বিকাল রুটি খাবেন, আমরা বলি স্যার ভাত খাওয়ার আগে খাবো না, ভাত খাওয়ার পরে খাবো। মানে ভাতও খাবো রুটিও খাবো। আমাদের হলো যে সব খাইতে হবে, ভাতও খাবো রুটিও খাবো। তাহলে চাল উৎপাদনে কিন্তু আমরা বিশ্বের মধ্যে তৃতীয়। এই রিপোর্টটা হলো ইউএসডি এর, মার্কিন একটা কৃষি কর্তৃপক্ষের রিপোর্ট, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। ওদের কিন্তু হলো হিসেবে তৃতীয়, কিন্তু ফাওয়ের হিসেবে কিন্তু আমরা চতুর্থ। ফাও বলছে চতুর্থ। যেহেতু বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে অন্য হিসেবে, ওইটাই পরীক্ষা আসবে, ফাওয়ার পরীক্ষা আসবে না। আসবে কিন্তু ইউএসডি এর হিসেবেই বাংলাদেশ তৃতীয় বৃহত্তম, সেটা আসবে। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ কিন্তু মাছ উৎপাদনে তৃতীয়। এখানে একটা কনফিউশন তৈরি হয়, মাছ উৎপাদন প্রবৃদ্ধিতে বাংলাদেশ দ্বিতীয়। অনেকে মনে করে উৎপাদনে মনে হয় প্রবৃদ্ধিতে বাংলাদেশ দ্বিতীয়। মানে মাছ উৎপাদন যেটা হয় সেই হার অনুসারে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদন, মানে মাছ উৎপাদন প্রবৃদ্ধিতে। তো বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইতিবাচক অর্জন করেছে, ইতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে। এখন যদি বলেন, আবার দেখেন ঢাকা কিন্তু পৃথিবীর সবচেয়ে শীর্ষ নোংরা শহর। ঢাকা শীর্ষ নোংরা শহর, এবং এটা কিন্তু পরীক্ষায় থাকবে না। পৃথিবীর শীর্ষ আগে ছিল ঢাকা সব ক্ষেত্রে 2 নম্বর। আগে ঢাকা বললেই আমরা মনে করতাম 2, কারণ নোংরা শহর ছিল 2, বায়ু দূষণে ছিল 2, ফেসবুক ব্যবহারে ছিল 2, সেক্টর নম্বর ছিল, যুদ্ধকালীন সেক্টর ছিল 2, তারপরে হলো মানে ভূমিকম্পের ঝুঁকিতে 2 ছিল। এখন দেখা গেছে ঢাকা অনেক ক্ষেত্রেই
শীর্ষে অবস্থান চলে গেছে। বায়ু দূষণে 1 নাম্বার হয়ে গেছি, আর নোংরা শহরও আমরা এখন 1 নাম্বার হয়ে গেছি। সো এই নেগেটিভ বিষয় পরীক্ষায় থাকবে না। তবে আমরা কিন্তু ফেসবুক ব্যবহারকারী শহর হিসেবে ঢাকা কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ফেসবুক ব্যবহার করে এমন শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় বৃহত্তম। চাল আমদানি কিন্তু সেকেন্ড, এটা মনে রাখেন, খুব রিসেন্ট তথ্য এটা। আমরা ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আছে, যেমন আমরা পোশাক রপ্তানি, এই পোশাক রপ্তানিতে বিডি তৃতীয়, পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয়, দেশ হিসেবে দ্বিতীয়, দেশ হিসেবে দ্বিতীয়, কিন্তু সেই দেশটাই বস্ত্র আমদানিতে বিশ্বে চতুর্থ। বস্ত্র আমদানিতে বিডি চতুর্থ শীর্ষ দেশ। অর্থাৎ আমরা কাপড়টা আমদানি করি, কিন্তু আমরা পোশাকটা রপ্তানি করি। অর্থাৎ এনে গার্মেন্টস শিল্পতে তৈরি করে আমরা রপ্তানি করি, কিন্তু আমাদের পোশাকটা আমদানি করতে হয়। যদি পোশাক আমদানি করতে না হইতো তাহলে কিন্তু আমরা আরো ভালো করতে পারতাম। সো পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয়, দেশ হিসেবে দ্বিতীয়। প্রথম হলো চীন, সেকেন্ড বাংলাদেশ, থার্ড হলো ভিয়েতনাম। আর এর মধ্যে হলো রপ্তানিতে তৃতীয় যখন বাংলাদেশ, আর দ্বিতীয় হয়ে যায় তখন ইউরোপিয়ান ইউনিয়ন, তখন বাংলাদেশ তৃতীয় হয়ে যায়। ক্লিয়ার? বারবাডোস সম্পর্কে 2টা তথ্য লিখে নেন। বারবাডোস, বারবাডোস, বারবাডোস খুব গুরুত্বপূর্ণ। বারবাডোস, এই কনসেপ্ট একটু কঠিন। ডোমিনিয়ন স্টেট থেকে বের হয়ে যাওয়া নবীনতম প্রজাতন্ত্র, নবীনতম প্রজাতন্ত্র বারবাডোস। ডোমিনিয়ন স্টেট থেকে বের হয়ে যাওয়া নবীনতম প্রজাতন্ত্র বারবাডোস। এই বারবাডোস 2021 সালে বের হয়ে যায়। আমি ডোমিনিয়ন স্টেট সম্পর্কে বলবো, একটু পরেই বলতেছি। 2021 বারবাডোজের রাষ্ট্রের প্রতীকী প্রধান হিসেবে ব্রিটিশ রাজা বা রানী থাকবে না। ব্রিটিশ রাজা বা রানী থাকবে না। বারবাডোজের রাষ্ট্রের প্রতীকী প্রধান হিসেবে ব্রিটিশ রাজা বা রানী থাকবে না। অর্থাৎ এখন তার একটা প্রেসিডেন্ট থাকবে। তাহলে বলতে পারি বারবাডোজের প্রথম প্রেসিডেন্ট, এবং তিনি নারী, তিনি হলেন সান্দ্রে মেশন। সান্দ্রে মেশন প্রথম প্রেসিডেন্ট, এবং তিনি একজন নারী। প্রথম নারী বললো সে, আর প্রথম প্রেসিডেন্ট বললো সে। কিন্তু আমাদের কনসেপ্টটা হলো হোয়াট ইজ ডোমিনিয়ন স্টেট। ডোমিনিয়ন স্টেটটা কি? ডোমিনিয়ন স্টেটটা কি, এটা একটা কনসেপ্ট আপনাদের হয়তোবা মনে আসতে পারে। ডোমিনিয়ন স্টেটটা হলো যেই সব দেশগুলো, আগে শুনে নেন, আমি কিন্তু লেখাই দেবো, একটু শুনে নেন। 1945 সালের আগে যেসব দেশ ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করেছে,
1945 সালের আগে ব্রিটেন থেকে যারা স্বাধীনতা লাভ করেছে, অর্জন করেছে না, লাভ, অর্জন বলতে কি, যেমন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যুক্তরাষ্ট্র কিন্তু লাভ করে নাই। যারা ব্রিটেন থেকে যারা 45 সালের আগে স্বাধীনতা লাভ করেছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, অর্থাৎ একটা কর্তৃপক্ষ থাকার জন্য ব্রিটিশরা তাদেরকে বলতো ডোমিনিয়ন স্টেট, এবং ওই দেশের রাষ্ট্রের প্রতীকী প্রধান থাকতো ব্রিটিশ কিংডমের প্রতিনিধি, অর্থাৎ ব্রিটিশ রাজা বা রানী। ব্রিটিশ রাজা বা রানী ওইসব দেশের প্রতীকী প্রধান থাকতো। এরকমের দেশ ছিল 16টা, এখন বর্তমানে 15টা, বারবাডোস চলে গেছে। সো এই 16টা রাষ্ট্রের মধ্যে তাদের কিন্তু রাষ্ট্রের প্রতীকী প্রধান থাকতো ব্রিটিশ রাজা বা রানী। এখন যেই দেশটা বের হয়ে যাবে তার কিন্তু প্রতীকী প্রধান ওই দেশের রাষ্ট্রপতি হবে, মানে তার যে প্রধান সেটা রাষ্ট্রপতি হবে। অর্থাৎ ওই 15টা রাষ্ট্রের কিন্তু প্রধানমন্ত্রীর পদ থাকতো, কিন্তু রাষ্ট্রপতির পদ থাকতো না, এমনটা ছিল। সো বারবাডোস এখান থেকে চলে গেছে এবং প্রায় 400 বছর পর বারবাডোস তাদের কাছ থেকে চলে গেল। সো ডোমিনিয়ন স্টেট হলো, এখন 1945 কেন বলা হয়, কারণ 1945 সালকে কেন ধরা হয়, কারণ 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, একটা কর্তৃপক্ষ হয়ে যায়, তখন আর সিকিউরিটির জন্য ব্রিটিশ তত্ত্বাবধানটা দরকার পড়ে নাই। সো ডোমিনিয়ন স্টেট হলো 1945 সালের আগে, 45 সালের আগে যেসব দেশ ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে, ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে সেসব দেশকে নিরাপত্তার জন্য বলা হয় শান্তি প্রতিষ্ঠার জন্য, মানে ওরই তো নিরাপত্তার জন্য ব্রিটিশ রাজা অথবা রানীর অধীন থাকতে হয়। ব্রিটিশ রাজা বা রানীর অধীন রাখা হয়। এমন 15টি রাষ্ট্রের প্রতীকী প্রধান থাকেন ব্রিটিশ রাজা বা রানী, ব্রিটিশ রাজা অথবা রানী। এমন 15টি রাষ্ট্রের প্রতীকী প্রধান থাকেন ব্রিটিশ রাজা অথবা রানী। বাংলাদেশ বা ভারত তারা কিন্তু 47 সালে স্বাধীনতা লাভ করে, সেজন্য বাংলাদেশ বা ভারত তারা কিন্তু এই ব্রিটিশ ডোমিনিয়নের অন্তর্ভুক্ত না। 47 সালে স্বাধীনতা লাভ করেছে তাই। এবং এসব দেশের প্রতীকী প্রধান থাকবে, যেমন উদাহরণ হিসেবে বলা যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, কানাডা, এটা সেটা। এবং এসব দেশে কিন্তু প্রেসিডেন্ট পদ থাকে না, আর ডোমিনিয়ন স্টেট। ইউএসএ কিন্তু স্বাধীনতা লাভ করেছে 45-এর আগে, ইউএসএ ডোমিনিয়ন স্টেট নয়, ইউএসএ ডোমিনিয়ন নয়, আর এসব দেশের প্রেসিডেন্ট পদ থাকে না। ঠিক আছে, আমি আর 2টি বিষয় লিখে আজকে শেষ করব ক্লাস আপনাদের সাথে। আপনারা অনেকে আছেন, অনেকে চলে যাচ্ছেন। ওকে, 2টা গুরুত্বপূর্ণ বিষয় লিখে শেষ করব, আর কয়েকটা বিষয় দেখতে বলবো। সাম্প্রতিক পড়ার জন্য কি কি লক্ষ্য রাখবেন সেটা টপিকটা লিখে দেব। একটা হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা 24 কিলোমিটার হবে, মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকার সাথে 30টি জেলা যুক্ত হবে।
আর দেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটা, কে বলতে পারে? দেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটি, যার দৈর্ঘ্য 55 কিলোমিটার, কে বলতে পারে? কোন জায়গায়? দেখি একটা কমেন্ট করবে যে প্রথম যারা হবে তাকে থ্যাঙ্কস দেব। দেশের সর্বপ্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটি? যিনি প্রথমে পারবেন, আল্লাহরে এটা কি অফ হয়ে গেছে নাকি চলতেছে না? দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটি? দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটি, মানে সবচেয়ে বড়? যে পারবেন তাকে থ্যাঙ্কস দেব। কে পারবেন দেখি? আচ্ছা, হোসেন তুষার, তার আগে বসে মোহাম্মদ ফাহিম। মোহাম্মদ ফাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তার কমেন্টটা প্রথম দেখলাম। সামির ইসলাম, তাহা এবং তুষার, এই দুজনের উত্তর সঠিক। এরপরে তৃতীয় সাবমেরিন কেবল স্টেশন। সাবমেরিন কেবল স্টেশন মানে হলো, দেখেন এটা তো বাংলাদেশ, বুঝছেন, এটা বাংলাদেশ, এটা হলো মালয়েশিয়া। তো সাবমেরিন কেবল স্টেশন হলো ইন্টারনেটটা যেখান থেকে কন্ট্রোল করা হয় একেবারে যুক্তরাষ্ট্রের ইউসিএলএ। ইউসিএলএ হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এই ইউসিএলএ এখান থেকে কন্ট্রোল করা হয় মানে পুরো ইন্টারনেট সিস্টেমটাকে। তো সাবমেরিন কেবল স্টেশন, এখান থেকে স্টেশনগুলো যায়। এই সাবমেরিন কেবল এখান থেকে নিয়ে সংযুক্ত হতে হয়। বাংলাদেশ দুইটা যুক্ত হয়েছে, 2006 সালে হয়েছে একটা, আর 2017 সালে হয়েছে একটা। 2017 সালে হয়েছে কুয়াকাটার সাথে যুক্ত, আর 2006 সালে হয়েছে কক্সবাজারের সাথে যুক্ত। অর্থাৎ সাবমেরিন কেবল স্টেশন 1 যেটাকে বলা হয়, এটা হলো 1 নম্বরটা। 1 নম্বর সাবমেরিন কেবল স্টেশনটা হলো কক্সবাজারে, 2006 সালে হয়। আর দ্বিতীয়টা হলো কুয়াকাটা পটুয়াখালী, যেটা হলো 2017 সালে। কুয়াকাটা হয় 2017 সালে। এবং এখানে এই স্টেশনের নাম হলো, মানে খুবই সহজ, যে সি মি উই ফোর, অর্থাৎ সি মি উই ফোর, সাউথ ইস্ট এশিয়া। দেখেন কত ইন্টারেস্টিং, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ, 4 নম্বর কেবল, যেটা কক্সবাজারের সাথে যুক্ত হয়। সি মি উই ফোর, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য, ওয়েস্টার্ন ইউরোপ। এর 4 নম্বরটা কেবলটা হলো আমাদের দেশের 1 নম্বর সাবমেরিন স্টেশন। এই 1 নম্বর স্টেশনটা হলো কক্সবাজারে। 2 নম্বর স্টেশনটা হলো কুয়াকাটায়। 2 নম্বর স্টেশনের কেবল নাম্বারটা হলো সি মি উই 5, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ, 5 নম্বর কেবল। আর এই তৃতীয় সাবমেরিন কেবল স্টেশন যেটা, এই স্টেশন হবে 2023 সালে কক্সবাজারে। আর এটার নাম হবে সি মি মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ, কেবল নাম্বার 6। এটা 5, এটা 6। এবং এগুলোর দূরত্ব, এটার দূরত্ব কিন্তু 18,800 কিলোমিটার, এটা কিন্তু 20,000 কিলোমিটার। অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব, জয়নিং এর দূরত্বটা, ঠিক এটার দূরত্বটা এখনো মানে কনফিউশন, যেটা চায়নার যে কেবল আছে মিয়ানমারের সাথে, সেখান থেকেও যুক্ত হতে পারে, অথবা সিঙ্গাপুর থেকেও আসতে পারে। সিঙ্গাপুর থেকে আসলে তার দূরত্ব এরকমেরই হবে, 22,000 25,000 এরকমেরই হবে। তো এটার দূরত্ব নিয়ে একটু কনফিউশন আছে, এখনো শিওর হয়নি। তো তৃতীয় সাবমেরিন স্টেশন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17 সালের ভর্তি পরীক্ষা আপনি দেখবেন দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশন থেকে পরীক্ষা আসছে। 17 সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখেন, এবং ওই সময়ের অন্যান্য পরীক্ষাও দেখেন। ঠিক এখানেও কিন্তু 23 সালে যেহেতু হবে, এই 22 এবং 23 সালের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। সো আপনাদের সাথে অনেকক্ষণ কথা হলো। আপনারা যে কাজটা করবেন,
পড়ার ক্ষেত্রে সেটা হলো দেখবেন যোগাযোগের ক্ষেত্রে কোনটা হচ্ছে, তার মানে যোগাযোগ কিন্তু পরীক্ষায় থাকে। দেখবেন এবছরের মৃত ব্যক্তি যারা মারা যাচ্ছে সেগুলো কিন্তু নোট করবেন, কোথায় কোনটা হবে, খেলাধুলা কোথায় কি হবে, কোথায় কি হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সম্মেলন, সম্মেলন কিন্তু পরীক্ষা আসে। সম্মেলন, একটা সম্মেলন খুব গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে ভুলে গেছি, 4 থেকে 5 ডিসেম্বর লিখে নেন। 4 থেকে 5 ডিসেম্বর 2021 এই দিনকা ঢাকায় ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন হয়। ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন হয়। এই শান্তি সম্মেলনটা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষ উপলক্ষে। এই মুজিব বর্ষ উপলক্ষে ঢাকায় 4 থেকে 5 ডিসেম্বর 2021 তারিখে 2 দিন ব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন হয়। মনে থাকে যেন, বিশ্ব শান্তি সম্মেলন ঢাকায় 4 থেকে 5 ডিসেম্বর মুজিব বর্ষ উপলক্ষে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখবেন সম্মেলন 5 নম্বরে হলো উদযাপন, কোনটা 100 বছর কোনটা 50 বছর সেই উদযাপন দেখবেন। যেমন রবীন্দ্রনাথ কতবার ঢাকা আসছে 11 সালে প্রশ্ন আসছিল, কারণ রবীন্দ্রনাথের জন্মের তখন 150 বছর ছিল, তাই প্রশ্ন আসছে। সো যেই বছর যে উদযাপন সেখান থেকে পরীক্ষায় আসবে। রুশ বিপ্লবের 17 সালে 100 বছর হয়, পরীক্ষায় কিন্তু আসছিল যে অক্টোবর বিপ্লব কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, রাশিয়ায়। সো উদযাপন দেখবেন। এরপরে হলো ইউক্রেনটা পড়াইতে পারলে খুব ভালো হইতো। এরপরে হলো যে আপনি ধারাবাহিক ঘটনা আসে, সেটা ধারাবাহিক ঘটনা যেটা পত্রিকায় থাকে অথবা আলোচিত, সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এরপরে এখন কিন্তু কোভিডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ভ্যাকসিন। যত কিছুই বলেন ভ্যাকসিনটা ইম্পর্ট্যান্ট। এই ভ্যাকসিন গতবারও কিন্তু আসছিল যে বাংলাদেশের ইনসেপ্টার সাথে চুক্তি করেছিল যে ভ্যাকসিন আমদানিতে, ভ্যাকসিন উৎপাদনের জন্য, যে চীনের যে ভ্যাকসিন সেটা উৎপাদন করার জন্য বাংলাদেশ চুক্তি করেছিল ইনসেপ্টা কোম্পানি চীনের সাথে। সো এখানে কিন্তু ভ্যাকসিন সংক্রান্ত তথ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখবেন বিভিন্ন পুরস্কার কে কোনটা পাইছে। বিশেষ করে আপনাদের কিন্তু বাংলা একাডেমি পুরস্কার কিন্তু গতকালকে ঘোষণা করা হয়েছে, 21 জানুয়ারি মনে হয়, পরশুদিন মনে হয়, 23 জানুয়ারি, অর্থাৎ বাংলা একাডেমি পুরস্কার কিন্তু ঘোষণা করা হয়েছে। ঠিক তেমনি দেখবেন যার ফেব্রুয়ারি মাস আসলেই কিন্তু ভাষা আন্দোলন মানে ভাষা অর্থাৎ 21 পদক দেওয়া হবে। আবার মার্চের 1 তারিখ আসলেই কিন্তু স্বাধীনতা পদক ঘোষণা করা হবে। এই স্বাধীনতা পদক, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, 3টা পুরস্কার না পড়ে পরীক্ষা হলে যাওয়া খুবই বোকামি হবে, দেখে যেতে হবে। অর্থাৎ পুরস্কার দেখবেন এছাড়া বিদেশে কে পুরস্কার পাইছে। এরপরে দেখবেন বিভিন্ন ব্যক্তিত্ব, যেমন দেখেন এবছর খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি শারমিন সুক্তা। সে কিন্তু বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করছে, ওডিআই সেঞ্চুরি করে প্রথম, ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা প্রথম নারী। ওডিআই মানে একদিনের ক্রিকেট, ওয়ানডে ইন্টারন্যাশনাল, একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম কোনো নারী সেঞ্চুরি করেছে, তার নাম কিন্তু শারমিন সুক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে এই ব্যক্তিগুলো পরীক্ষায় আসে, আলোচিত ব্যক্তি, বিভিন্ন আলোচিত ব্যক্তি কিন্তু পরীক্ষায় থাকবে। অর্থাৎ এই বছর কে বেশি আলোচিত। তারপরে বাংলাদেশের যত অর্জন আছে, অর্জন দেখবেন সবকিছু, অর্থনৈতিক অর্জনটা বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? সো আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের আইকন প্লাসের সাথে থাকবেন। আইকন প্লাস অ্যাডমিশন কোচিংয়ে আপনাদের অনলাইন এবং আমরা অনলাইন সেবা দিচ্ছি এখন। আপনাদের যদি কারো ভর্তি হতে ইচ্ছা করে ভর্তি করাবেন, আপনাদের ছোট ভাই বোনদেরকে অথবা আপনাদের বন্ধু বান্ধবদের যারা অন্য কোথাও কোচিং করে তাদেরকেও আমাদের আইকন প্লাসের অন্তপক্ষে ক্লাস করাতে পারেন। আইকন প্লাস সত্যি আমরা পরিশ্রম করি, বাকিটা আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরবর্তী ক্লাস মনে হয় আইকন প্লাসের শিক্ষার্থীদের জন্য আইকন প্লাস পেজে ইংলিশের উপরে ক্লাস হবে সম্ভবত। আপনাদের সেই নোটিশটা খেয়াল করবেন। সকলকে আজকের মতো এখানেই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।